রাজাকার শব্দটির পরে খুব সম্ভবত খুব কঠিন একটি শব্দ পাওয়া গেল ঘৃণা করার। খুব কঠিন একটি শব্দ পাওয়া গেল তাদেরকে চিহ্নিত করার, সেটি হচ্ছে গুপ্ত। গুপ্ত শব্দটি শুনে যে তারা যেভাবে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে, যেভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করছে, তাদের একেবারে শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত, এতে বোঝা যাচ্ছে এই শব্দটি বহু বহু বহুদিন তাদেরকে তাড়িয়ে বেড়াবে। বোধ করি তাদেরকে রাতে ঘুমাতে দেবে না, দিনের বেলায় তারা আটকে উঠবে, এই বুঝি কেউ একজন তাদেরকে গুপ্ত বলে ডাকছে। রাজাকার যেমন একটি ঘৃণিত শব্দে রূপান্তরিত হয়েছে ৭১ সালে, ঠিক তেমনি গুপ্ত শব্দটিও ২৪ পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে ঘৃণাভরে উচ্চারিত হচ্ছে এবং একটি দলের বিরুদ্ধে এবং তাদের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগটি বহুবার করা হয়েছে যে তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে থেকে, যুবলীগের সাথে থেকে, ছাত্রলীগের সাথে থেকে মূলত সরকারকেই সহযোগিতা করেছে তাদের যে ১৫.৫ বছর টিকে থাকার ক্ষেত্রে। এই গুপ্ত বাহিনীরই একটি গোপন সহযোগিতা ছিল। যখনই সরকার বিরোধী কোনো আন্দোলন দানা বেঁধে উঠত, সেই তথ্যগুলো সরকারের কাছে চলে যেত। কিভাবে এই আন্দোলন কার্যকর করা হবে সেই তথ্যগুলো আগেভাগেই সরকারের কাছে চলে যেত, যার কারণে সরকার এটিকে ব্যর্থ করার জন্য খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারত। যেমন সর্বশেষ একটি উদাহরণ দিই, গুপ্ত বাহিনীদের সর্বশেষ একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে ২০২৩ সালের ২৮ অক্টোবর যখন বিএনপি তার কার্যালয়ের সামনে একটি সমাবেশ ডাকলো, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হলো। আর জামাতকে বলা হচ্ছিল যে কোনোভাবেই তারা শাপলা চত্বরে মিটিং করতে দেবে না, সরকার তাদেরকে মিটিং করতে দেবে না। কিন্তু দেখা গেল জামাতকেই তারা মিটিং করতে দিল, বিএনপির মিটিংকে পণ্ড করে দিল। সেখানে বেশ কিছু মানুষ আহত নিহত হলো এবং সরকারের গোয়েন্দা সংস্থার ভয়ানক তৎপরতায় সে সময় বেশ কিছু বড় বড় ঘটনা ঘটে গেল। বিচারপতিদের কার্যালয়ে হামলা এবং কেউ কেউ টেলিফোনে জানতে চাচ্ছে অপর প্রান্ত থেকে যে কাকরাইলের ওই গির্জাতে আক্রমণ হয়েছে কিনা। তার মানে তারা এগুলো খুব প্ল্যান করে করছিল যে গির্জায় আক্রমণ করে, মন্দিরে আক্রমণ করে, বিচারপতির ভবনে আক্রমণ করে এটাকে একটি ব্যাপক রূপ দিয়ে বিএনপির উপরে আরও একবার ক্র্যাকডাউন চালিয়ে বিএনপিকে একবারে ধূলিসাৎ মিশিয়ে দেবে। অপরদিকে যাদেরকে সমাবেশ করতে দেয়ারই কথা না শাপলা চত্বরে, তারাই সমাবেশ করলো শাপলা চত্বর থেকে একটু এগিয়ে এসে নটরডেম কলেজের সামনে। গুপ্তবিদ্যা কি ভয়ঙ্কর! সেই গুপ্ত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড, তাদের দলের সেক্রেটারি জেনারেল, উনি নামের পাশে আবার উনি অধ্যাপক লিখেন, মিয়া গোলাম পরোয়ার। উনি বলেছেন যারা ১৭ বছর দেশে ছিল না তারাই নাকি গুপ্ত। যিনি অধ্যাপক, তার মানে উনি শিক্ষক। কোথায় শিক্ষকতা করেছেন এটার তথ্য নিয়ে এখন আমরা দেখছি নানা রকম মুখরোচক তথ্য বের হচ্ছে। উনি নাকি কোনো একটি বেসরকারি কলেজে কয়েক মাস মাত্র শিক্ষকতা করেছেন, সেখান থেকে উনি অধ্যাপক লিখছেন। অধ্যাপক হতে হলে কত বছর সাধনা করতে হয় প্রভাষক থেকে, তারপরে হচ্ছে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, তারপরে যে অধ্যাপক হন, এটার জার্নিটা কমপক্ষে ২০ থেকে ২৫ বছর তাকে চাকরি করতে হয়, তারপর উনি অধ্যাপক শব্দটি পান। অধ্যাপকে উনি উন্নতি হন, ওনার পেশাগত যে উন্নতি সেটি অধ্যাপকে গিয়ে শেষ হয়। সেই গোলাম পরোয়ার বলেছেন যে যারা ১৭ বছর দেশে ছিল না তারাই হচ্ছে গুপ্ত। যিনি ১৭ বছর দেশে ছিলেন না, উনি প্রকাশ্যে বাংলাদেশ বিমানবন্দর দিয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন তৎকালীন সামরিক শাসকের রোষানলে পড়ে। ওনাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে শারীরিকভাবে
চরমভাবে নির্যাতন করে ওনার কোমরের হাড় পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। সে মানুষটি দাঁড়াতে পারছিল না, যাকে সুস্থ ঘর থেকে ধরে নেওয়া হলো। তারপরে তাকে হুইল চেয়ারে করে দেশ ছাড়তে হয়েছে। তাকে জোর করে মুচলেকা দিয়ে বন্দি অবস্থায় কারো কাছ থেকে কোনো মুচলেকা নিলে সেটি আইনের দৃষ্টিতে কখনোই সেটি গ্রহণযোগ্য হয় না। সেই তারেক রহমান দেশ ছাড়লেন এই বিমানবন্দর দিয়ে। বাংলাদেশে প্রকাশ্যে সবার সামনে লক্ষ কোটি মানুষ দেখেছে, সারা পৃথিবীতে যারা বাংলাদেশকে সেদিন লক্ষ্য করেছে। কি বেদনা যন্ত্রণা নিয়ে উনি হুইল চেয়ারে করে স্ট্রেচারে করে তাকে বিমানে উঠাতে হয়েছে। তারপর সেখানে যে এসে উনি দীর্ঘ দিন উনি চিকিৎসা নিতে হয়েছে, এখনও ওনাকে চিকিৎসা নিতে হয়। তারপরে উনি সেখানে থেকে কিন্তু উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড উনি চালিয়ে গেছেন। উনি সেখান থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে আপনারা 2018 সালে বিএনপির ধানের শীষ নিয়ে কিন্তু নির্বাচন করেছিলেন। কি নির্লজ্জ মানুষ এরা! বিন্দুমাত্র এদের লজ্জা লাগে না তারেক রহমান নিয়ে কথা বলতে, বিএনপি নিয়ে কথা বলতে, খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে। লজ্জাও একটি কিন্তু বড় গুণ। আপনি লজ্জিত হচ্ছেন, আপনি একটি ভুল করে লজ্জিত হচ্ছেন, আপনি একটি খারাপ কাজ করে লজ্জিত হচ্ছেন। এই গুণটি যদি থাকে, একসময় আপনি সেই লজ্জা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার ভিতর থেকে মানবিকতার সৃষ্টি হবে। এই গোলাম পরোয়ার বলছে তারেক রহমান গুপ্ত। নির্বাসিত থাকা আর গুপ্ত থাকার মধ্যে পার্থক্য এই জ্ঞানপাপী মানুষটি জানে না। কি লজ্জা! এরাই আবার নেতৃত্ব দিচ্ছে, তারা নাকি সৎ লোকের শাসন কায়েম করবে, তারা নাকি আল্লাহর আইন কায়েম করবে। এত নির্লজ্জ, এত নির্বোধ! তারাই সৎ লোকের শাসন কায়েম করছে, তারাই সৎ লোকের শাসন কায়েম করেছে গত 18 মাস ইউনূস সরকারের কাঁধে ভর করে। তাদের কর্মীরা বলে বিসমিল্লাহ করে পায়ের গোড়ালি থেকে পেটাবে, মাথা পর্যন্ত যে সাদাকাল্লাহ আলিউল আজিম পড়ে শেষ করবে। এই হচ্ছে তাদের শিক্ষা। তাদের আমির বলে রাখ তোর ফ্যামিলি কার্ড। ছি 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 ছি! বয়স তো মানুষকে অনেকভাবে শিক্ষিত করে তোলে, জ্ঞানী করে তোলে, সংযমী করে তোলে। তারেক রহমান তো একবারও, তারেক রহমান কেন, বিএনপির এমন কোনো নেতাকর্মী আছে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কেউ একজন কাউকে অশ্লীল ভাষায় গাল দিয়েছে আর সে দলের পক্ষ থেকে শাস্তি ভোগ করেনি? বিএনপির বর্ষিয়ান নেতা, যিনি শেখ মুজিবের সাথে রাজনীতি করে আসছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকেও তো বিএনপি শাস্তি দিয়েছে। শুধুমাত্র শব্দ চয়নে একটু বেখেয়ালি হয়ে যাওয়ার কারণে বিএনপি তাকেও শাস্তি দিয়েছে। উনি সেটা মেনে নিয়েই বিএনপি করেছেন এবং বিএনপির সংসদ সদস্য হয়েছেন। আল্লাহ চাহে তো আগামীতে উনি হয়তো আরও বেশি সম্মানিত হতে পারবেন। আর আপনারা বারবার ধিক্কিত হবে, আপনারাই গুপ্ত, আপনারাই গুপ্ত, আপনারাই গুপ্ত।